না, ঘোড়ার খুরের শব্দ পাওয়া যাচ্ছে না। ঘূর্ণির মতো ধুলোর ঝড়ও আসছে না। কোনো প্রমত্ত কণ্ঠের শাসন বাক্যও শোনা যাচ্ছে না। না, আসছে না অক্রূর। এবার সে মেয়ের হাত শক্ত করে চেপে ধরে বললে, আয়। সড়ক রাস্তাটা পার হয়ে ওধারে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে নিশ্চিন্ত হলো কৃষ্ণদাসী। জঙ্গলের একধারে প্রান্তদেশ এখানটা। ডাইনে পড়ে রইল ইলামবাজারের বাজার। সড়কের মুখে গঞ্জের ঘাট। সামনেই একটু ডান দিকে দক্ষিণ মুখে এসেই পড়ল অজয়ের তটভূমি। তটভূমিতে শাল জঙ্গল পাতলা হয়ে গেছে। বোধ করি বালুপ্রধান জমিতে শালগাছ ভালো জন্মায়নি। নইলে অজয়ের দক্ষিণ দিকে যে শাল জঙ্গল থাকে তাকে জঙ্গল বলা চলে না, বন বলতে হয়। বিশাল শালবন, ক্রোশের পর ক্রোশ চলে এসেছে। পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গিয়ে সাঁওতাল পরগনার অরণ্যভূমির সঙ্গে মিশে গেছে। আবার দক্ষিণে বাদশাহী সড়ক পার হয়ে গেছে দামোদরের ধার পর্যন্ত। দামোদরের এধারে এবার শুরু হয়েছে বন। বাঁকুড়া জেলা জুড়ে এঁকে বেঁকে একদিকে চলে গেছে মানুষ হাজারিবাগের অভিমুখে, মানভূম হাজারিবাগের অভিমুখে। অন্যদিকে চলে গেছে মেদিনীপুর হয়ে উড়িষ্যা সীমান্ত ধরে নাগপুরের দিকে। মূল শালবন প্রকৃতপক্ষে অজয়ের দক্ষিণ দিকে। বর্ধমান জেলার মধ্যে একটা ফ্যাকড়ার মতো শালবনের খানিকটা অংশ ক্রোশ 2-2.5 চলে গেছে বোলপুরের ধার পর্যন্ত। খোলা জায়গায় এসে কৃষ্ণদাসী দম নেবার জন্য একটু দাঁড়ালো। এতক্ষণে অনেকটা সে নিশ্চিন্ত। নবাবী শাসনে চোর ডাকাতেরা শায়েস্তা হয়েছে, দরিদ্র লম্পটেরাও শায়েস্তা হয়েছে, কিন্তু ধনী লম্পট যারা তাদের শায়েস্তা করবে কে? তাদের বিরুদ্ধে নালিশ করবে কে? সে নালিশ নেবেই বা কে? অকস্মাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে কৃষ্ণদাসী। কি থেকে কি হয়ে গেল, হয়তো তার জন্য নিজের দায়িত্ব কম নয়, কিন্তু তবু মনে হয় এর ওপর তার নিজের হাত ছিল না। নিজের হাত নেই, স্রোতের মুখে ভেসে যাচ্ছে। লোকে বলছে সাঁতার কেটে তীরে উঠল না কেন? সাঁতারও তো জানে না। জানে বই কি সাঁতার, বড় বড় পাট, প্রেমদাস বাবাজির পাট, সেই পাটের মাঝি সাঁতার জানে বই কি। কিন্তু কি আশ্চর্য, স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলার টান থেকে কিছুতেই সে কাটিয়ে তীরে উঠতে পারছে না। নিন্দা তো উঠছে, চাপা যেন আর থাকছে না। তবু তার শ্বশুরের সাধন সিদ্ধ পাঠের ওপর শ্রদ্ধার জন্য লোকে এখনো তাকে পতিত করতে পারেনি। উঁচু জাতের অর্থাৎ ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ সমাজের লোকেরাও প্রকাশ্যে কোনো কথা বলতে পারে না। তারা অবশ্য সমাজে নগণ্য। বৈষ্ণব গোস্বামীদের চরণ রেণু, জাত হারা নেড়ানেড়ি দলের বৈরাগী বৈষ্ণব। কিন্তু তবুও তার শ্বশুর প্রেমদাস বাবাজির সাধু হিসাবে খ্যাতি ছিল। তার ভাবাবেশ হতো। তার ভাবাবেশের সময় গোরাচাঁদের কাঁধের উত্তরীয় এসে খসে পড়ত। বড় বড় গোস্বামীরা দেখতে আসতেন। তারা বলতেন প্রভুর অঙ্গেও কম্পন জাগে, তাই এমন হয়। কেউ বলতেন এই উত্তরীয় গিয়ে প্রেমদাসের অঙ্গের ধুলো ঝেড়ে দিতে আসে। কৃষ্ণদাসের মহান্ত প্রেমদাস বাবাজির নিজের ছেলে নয়, সুন্দর রূপ দেখে পোষ্য নিয়েছিলেন শেষ সেবাদাসীর গৃহস্থাশ্রমের ছেলেটিকে। নাম দিয়েছিলেন গোপাল দাস। পাঠটি বরাবরকার শিষ্য আর পোষ্যের পাঠ। এ পাঠের সেবায়েত বাবাজিদের সেবাদাসী আছে, সন্তান নাই। অর্থাৎ সাধনেরই পাঠ, সংসারের হাট নয়। এখানে দেওয়া নেওয়া আছে কিন্তু বিকিকিনি নাই। ঘর আছে, দৌড় আছে, কিন্তু বাঁধন নাই। বাঁধনের ডোর পাকিয়ে উঠল কৃষ্ণদাসীর কন্যা মোহিনীর হতে। গোপাল দাস কৃষ্ণদাসীকে নিয়ে এলো সাধন সঙ্গিনী করে। সাধনের ফুল ফল হলো। কয়েক বছর যেতেই কৃষ্ণদাসীর সন্তান হলো মোহিনী। তাদের সমাজে লজ্জা অবশ্য হয়েছিল তখন, কিন্তু এই লজ্জা আর সে লজ্জায় অনেক প্রভেদ। তারপর কৃষ্ণদাসীর জীবনের ঘটল বিপর্যয়। বৈষ্ণব গোপাল দাস দেহ রাখলে, শ্বশুর প্রেমদাস আর শাশুড়ি রায়দাসী বৈষ্ণবী কৃষ্ণদাসীকে বুকে ঘিরে আঁকড়ে রাখলে। তাদের সাধন ভজনের পুঁজিপাটা যা ছিল সব কৃষ্ণদাসীকে দিয়ে আগ্রার বিগ্রহকে দেখিয়ে দিয়ে বললে, এইখানে মনটি রেখে ঘর করো, সংসার করো, মেয়েকে মানুষ করো, মুক্তি ওইখানে, অভয় ওইখানে, উদ্ধার ওইখানে। ঘাটে বাঁধা আছে নামের তরী, উনি তার কাণ্ডারি, পারের করি তোমার ওই চরণে মতি। আরও কিছু দিয়ে গেছে শ্বশুর শাশুড়ি,
দিয়ে গিয়েছে অনেক রোগের অনেক ঔষধ, অনেক মন্তরতন্তর ঝাড়ফুঁকের বিদ্যে, লোকে বলে ডাকিনী বিদ্যা। ইলামবাজার অঞ্চলে ওই মূলধনে কৃষ্ণদাসী মহাজন সেজে বসে আছে, তাই লোকে কেউ কিছু বলতে পারে না। এদিকে এলো আর একটা স্রোত। ইলামবাজারে জনুবাজারে ব্যবসা বাণিজ্যের স্রোত, গঞ্জ উঠল চেঁকে। ঢাকা থেকে বাংলার রাজধানী এলো মুর্শিদাবাদে। সঙ্গে সঙ্গে রাঢ় অঞ্চল আবার চাকল। নৌকা এলো, বজরা এলো, উটির শাড়ি এলো, খচ্চরের পালের পিঠে হরেক রকমের সওদা এলো। দেশ দেশান্তর থেকে হরেক রকমের লোকজন এলো, তাদের কেঁজেলে সোনার মোহর, রূপোর শিক্ষা। তারা এসে যে বিক্রি শুরু করলে সে শুধু জিনিসপত্রের মধ্যেই আবদ্ধ রইল না, আরও অগ্রসর হয়ে উঠল অনেক দূর। ইলামবাজারের গঞ্জে কসবি পাড়াটা সারা রাত্রি আলো জ্বালিয়ে রেখে আর হই হুল্লোড় করে তার সাক্ষী দিচ্ছে। স্রোতটা বাইরে থেকে যেমন এলো, ভিতর থেকেও তেমনি বন্যার জলের মতো জলের সঙ্গে মেশবার জন্য পুকুরের জলেরও স্রোত ধরল। এখানকার দোকানদারেরা সে এক পুরুষের মধ্যেই মহাজন হয়ে ওঠে আমির বিলাসে মাত্র। যারা সামান্য সাধন ভোজন করত তারা হয়ে উঠল সাধক। পরকীয়া সাধন, কিশোরী ভজন দেশে চলছিল, কিন্তু সে চলছিল গোপনে, চলছিল গুরুদের ইশারায়। সংসারে সাধনা করলেই সিদ্ধি মেলে না, শতকরা 99 জনই ভ্রষ্ট হয়, এবং তাই হতো। কিন্তু তাতে ভ্রষ্ট যারা হতো তারা দুঃখও পেত, লজ্জাও পেত, বুক ফাটিয়ে কেঁদে গোবিন্দের কাছে কামনা জানাতো যেন আগামী জন্মের সিদ্ধি মেলে। টান পড়ল তাদের এই সম্প্রদায়ে। বিশেষ করে যারা শহর বাজারগঞ্জ এলাকায় থাকে তাদের উপর টানটা পড়ল প্রবলভাবে। তারা গরিব, তারা ভিখারির চায়, তারা এ টানে স্রোতের কুটোর মতোই ভেসেছে। এর বড় অপবাদ তাদের হয়েছে, বিশেষ করে ইলামবাজারের এলাকার বাইরে। এই তো ক্রোশ চারেক পথ জয়দেব কেন্দুলি। পৌষ সংক্রান্তিতে সেখানে গোটা দেশের বাউল দরবেশ নেড়ানেড়ির সমাগম হয়। সেখানে ইলামবাজারের তাদের খাওয়ার ভার হয়েছে, যাওয়া ভার হয়েছে। ইলামবাজারের বৈষ্ণবী শুনলে তাদের ভ্রু কুঁচকে ওঠে, কেউ মুচকে হাসে, কেউ বা একটু সরেও আসে। কখনো কখনো রাগ হয় কৃষ্ণদাসী, নিজের উপর হয়। যারা লোভ দেখিয়ে তাকে তার সাধন পথ থেকে টেনে কাদায় নামিয়েছে তাদের উপরও হয়। ওই বাউল বৈষ্ণবদের ওপরেও হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপরেও হয়। কখনো ঘেন্না হয় ওদের ওপর, ওই বাউলদের ওপর, যারা সরে বসে, যারা মুখ বেঁকিয়ে হাসে ওদের ওপর। মরণ সেসব তো জানে, সাধন জানে, ভজন জানে, সিদ্ধি জানে, সব জানে, সব মিছে, সব মিছে। জাত হারালে ভিখিরি, ঘর বেঁধে সে ঘর যে ধরে রাখতে পারে না, সেই ঘর ছেড়ে হয় বৈরাগী। মা ডাকলে মোহিনী। চমক ভাঙল কৃষ্ণদাসীর। পূব দিকে লালি দিয়েছে, ঘাটে নামো, সূর্য উঠে যাবে যে, চল। হাতখানা বাড়িয়ে দিয়ে মেয়ের হাতখানা ধরল কৃষ্ণদাসী। তারপর কোন কৌতুকলোচ্ছলতায় কে জানে হাত ধরে ঠিক সমবাসী সখীর মতো অজয়ের বালুময় ঢালু পাড় ভেঙে ছুটে নামতে লাগলো। সঙ্গে সঙ্গে খিলখিল শব্দে হাসি। মা এবং মেয়ে দুজনে ঝপ করে দুটি বালি হাঁসের মতো জলে এসে পড়ল। আকাশ লাল হয়ে উঠল, পাখির কলরবে ভরে উঠেছে এপার ওপারের বনস্থলী। শীতের শেষ, বুনো হাঁসের ঝাঁক সারা রাত্রি খেতে ফসল খেয়ে কলকল শব্দ তুলে দহের দিকে, বিলের দিকে, খালির দিকে পেরছে। মোহিনী স্নান ছেড়ে উঠে শুকনো কাপড় পরে পরাস্তলার তলা দিয়ে ঝরা ফুল কুড়োচ্ছিল। শুকিয়ে দোলের খেলার রং হবে। কৃষ্ণদাসী কাপড় ছাড়ছিল আর তাকিয়েছিল ওপারের শাল বনের দিকে। এই বনের ভিতর দিয়ে পথ ধরে দামোদর পার হয়ে বাঁকুড়া মেদিনীপুরের মধ্য দিয়ে পুরীর পথ। কৃষ্ণদাসী মোহিনীকে কোলে নিয়েই ওই অরণ্যের ভিতর দিয়ে সড়ক ধরে মদনমোহনের বিষ্ণুপুর হয়ে ঝাড়খণ্ডের ভিতর দিয়ে জগন্নাথ দর্শন করে এসেছে একবার। তখন মোহিনীর বাপ গোপাল দাস বেঁচে ছিল, দল বেঁধে গিয়েছিল তারা। এদিকে এবন কিন্দুরির এপারের শ্যাম রূপার গড় পার হয়ে চলে গিয়েছে পাহাড় মুলুকের দিকে। আর একবার জগন্নাথ দর্শনে যেতে মাঝে মধ্যে তার ইচ্ছে হয়, কিন্তু হয় না। মাঝে মধ্যে ইচ্ছে হয় জগন্নাথের পাঠ মঞ্জরে লুটিয়ে পড়ে মাথার বুকে সকল বোঝা নামিয়ে দিয়ে বাকি জীবনটা পথের ধারে বসে মহাপ্রসাদ ভিক্ষা করে কাটিয়ে দেয়। আর সবচেয়ে বড় বোঝা আর রূপের ডালি ওই হলো মোহিনী। তাকেও জগন্নাথের চরণে নিবেদন করে দিয়ে নিশ্চিন্ত হয়।
কিন্তু হয় না, হয়ে ওঠে না। কেমন করে কোথা দিয়ে কোন পাক চক্র লেগে যায় বুঝতে পারে না। খাবে মা? মোহিনী এসে দাঁড়ালো। কি? প্রশ্নের উত্তর পাওয়ার পূর্বেই গন্ধ এসে তার নাকে ঢুকলো। মহুয়ার গন্ধ, পূর্ণ প্রস্ফুটিত রস ও পরিস্ফুট মহুয়া ফুল। কৃষ্ণদাসীর বুকের ভিতরটা পরিপূর্ণ হয়ে গেছে তার গন্ধে। মহুয়া? হ্যাঁ, কি বড় বড় আর কি সুন্দর দেখো, কি যে মিষ্টি। পলাশ ফুল কুড়োতে কুড়োতে মোহিনী পলাশ ফুলের সঙ্গে মহুয়া ফুল কুড়িয়েছে, আঁচল ভর্তি। মোহিনীর রসনা মুহূর্তে রসায়িত হয়ে উঠল। রসনার সে রস ও ক্ষরণের সঙ্গে জগৎবন্ধু দর্শনের কামনাও বোধ হয় বলে সেই রসের সঙ্গে মিশে গেল। কয়েকটা মহুয়া ফুল তুলে নিয়ে মুখে ফেলে দিয়ে চিবুতে চিবুতে বললে, তুই কতগুলো খেলি? বেশি খেয়েছিস নাকি? আয়, আর খাস নে, বলে আবার এক মুঠো মহুয়া ফুল তুলে মুখে ফেলে দিল কৃষ্ণদাসী। মোহিনী বললে, তবে তুমি খাচ্ছ কেন? আমাতে আর তোতে মরণ। হেসে ফেললে মা। শুধু তো গা ঘুরবে। তা করুক, মরণ। যা বলি তাই শোন। বলে শুধু তো গা ঘুরবে, মাদকেতে মেতে উঠবি, শুধু মেতে তেতে উঠবে সারা গা। এসে ফেললে কৃষ্ণদাসী। আবার গম্ভীর হয়ে বললে, সবেরই একটা বয়স আছে, সব হোক, সেসব আচার আচরণ আছে, কত ক্রিয়াকরণ আছে, সেসব হবে। আবার হেসে পড়লে কৃষ্ণদাসী। মহুয়ার রস তার পাকস্থলিতে গিয়ে তাহার দেহকে মাতায়নি তাতায়নি, কিন্তু তার মন এরই মধ্যেই মেতে উঠেছে। আপন মনেই মুচকি মুচকি হাসতে লাগলো সে। এসব মোহিনী আবছা বোঝে, লজ্জা হয় সঙ্গে সঙ্গে। মুখ লাল হয়ে উঠেছে তার। বলছি কি, কি বলিস যা তা? মুখ টিপে ফেলে দাসী বলেছে, যা তা দেখবি, তখন দেখবি। তোকে পুজো করবে লো, চন্দন মাখাবে সারা অঙ্গে। যা তা নয়, কিশোরী পুজো। গুনগুন করে গান গয়ে শুনিয়ে দিল মেয়েকে। উঠিতে কিশোরী, বসিতে কিশোরী। একে সেকালের নাড়ানাড়ি দলের বৈষ্ণবী। তার গঞ্জ বাজারের জলে বাতাসে আধা নটি, তার ওপর এই নির্জন নটিতট। তার ওপর মুখে তার মৌ ফুলের রসালো স্বাদ। সর্বোপরি জীবন তাদের দোটানা স্রোতে হালকা পলকা কাগজের নৌকার মতো। জগন্নাথের সমুদ্র তট থেকে ইলামবাজারের ধনির বাড়ির কিশোরী ভজনের কুঞ্জ পর্যন্ত যাওয়া আসা এক ফুঁ বা একটা দমকা হাওয়ার জোরে প্রায় চোখের নিমেষে চলে। কাজেই কিশোরী ভজনের রসবিলাস উপার্জন প্রত্যাশা তাকে উদ্দাম করে তুললে। ভেসে গেল জগন্নাথকে কন্যা নিবেদনের সংকল্প, ভেসে গেল নিজের ভিক্ষান্নে জীবন ধারণের স্বপ্ন। সে মেয়েকে বলতে লাগলো কিশোরী ভজনের কথা। জানিয়ে দিলে যে বাইরে যেমন নানান আচার ধর্মাচরণের পদ্ধতি, সঙ্গে কোনো একটি নিরীহ বৈষ্ণব মহান্তের সঙ্গে তার মালা বদল হবে, তেমনি ভিতরে কোঠাঘরের ওপরে আতর গোলাপ বসন ভূষণের সমারোহের মধ্যে বাজারের কোনো একটি বিলাসী ধ্বনি এসে তার সঙ্গে বাসর সজ্জা পাতবে। দেখবি ইলাম বাজারের যে আলতা, এ চাকলায় কেউ চোখে দেখে না। যা রাজারাজরার বাড়ি যায়, সেই আলতা পরাবে তোর পায়ে। তারপর আবার বললে, ঠিক সেই ঠিক তার সঙ্গে পরব দেখে তোকে অজয়ের সদরঘাটে চান করাতে নিয়ে যাবে সকালবেলা ভর্তি বাজারের সময়। তোকে দেখবে সব হাঁ করে, তারপর লাগবে নিলেমের ডাক। ওই সরকারের বেটা অক্রুরের হুকুমিতে ভুলবো নাকি আমি? না টেকো রমনের মিষ্টি কথাই ভুলবো। যে টাকা দিতে পারবে। কথা বন্ধ করে মুখ তুলে সে তাকালে। কাঁসর ঘণ্টার শাঁখ বাজছে, বাজাতে বাজাতে এগিয়ে আসছে। বিস্ময়ের সীমা রইল না কৃষ্ণদাসী। খুব কাছেই কোথাও। মোহিনী চুপ করে শুনছিল। মায়ের কথাগুলির মধ্যে একটি মারাত্মক মোহ ছিল। তার কিশোরী মন তাতে আচ্ছন্ন হয়ে পড়েছিল। শুনতে শুনতে অঙ্গ যেন অবশ হয়ে যাচ্ছিল। ফুল কুড়ানো বন্ধ হয়ে গিয়েছিল তার। এক ঘন্টা এই ঘন্টার শব্দে তার মননের চমকে উঠল না, শুধু সজাগ হয়ে পলাশ ফুল কুড়িয়ে যেতে লাগলো। কোঁচড় প্রায় ভর্তি হয়ে উঠেছে পলাশ ফুলে। একেবারে তলারগুলি থেকে চাপে এবং পেছনে রাঙা নির্যাস বের হয়ে আঁচলখানিতে ছোপ ধরিয়েছে। কৃষ্ণদাসী মৌ কুড়ানো বন্ধ করে সবিস্ময়ে নদীর দিকে তাকিয়ে আছে। সামনেই বনান্তরালে অজয় নদী বাঁক করেছে।
সেই বাঁকের মাথায় একখানা বড় নৌকো, নৌকোর গলুইয়ে একটা ধ্বজা উঠছে। এই ধ্বজা থেকে, নৌকো থেকে উঠছে আরতির কাঁসর ঘণ্টা শাঁখের শব্দ। মস্ত বড় নৌকো। কার নৌকো? মাঝি মোল্লার মাঝখানে জনকয়েক গেরুয়া পরা লোক। কোথাকার মহান্ত? জয়দেবের মহান্তের ঝান্ডা নয় তো? সে তো চেনে কৃষ্ণদাসে। ঠিক সেই সময় নৌকার ভিতর থেকে বেরিয়ে এলো একজন সন্ন্যাসী। নৌকাখানা পালে চলেছে এখন। জোর বাতাসে পালের টানে নৌকাখানা তর তর করে উজানে চলেছে। অজয়ের স্রোত এখন মন্থর। দেখতে দেখতে নৌকাখানা ওদের সামনাসামনি এসে গেল। অজয়ের বাড়ির এখন ওপারে দক্ষিণ তটে, এপাশের কোল ঘেঁষে স্রোত। মা মেয়ে দুজনেই সবিস্ময়ে পা পা করে এগিয়েছে এলো তটের ধারে। অপরূপ সন্ন্যাসী, বৈষ্ণব, চূড়ার মতো চুলের ঝুঁটির ওপর সাদা ফুলের মালা জড়ানো, কপালে তিলক, বাহুতে তিলক, সবল দীর্ঘাকার মানুষ, প্রশস্ত বক্ষটি, তার উপর তুলসীর মালা আর ফুলের মালা জড়াজড়ি করে তুলছে। দেহবর্ণ উজ্জ্বল শ্যাম, কিন্তু তাতে অপরূপ একটি ক্রান্তি আছে। আয়ত দুটি চোখ মহশ্রীকে অপরূপ করে তুলেছে। শ্রান্ত প্রসন্ন মুখশ্রীতে একটি গম্ভীর উদাসীনতা থমথম করছে। সন্ন্যাসী বেরিয়ে এসে সদ্য উদিত সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে প্রণাম করলেন। কৃষ্ণদাসী অবাক হয়ে পড়ল, কে এলো এই নবীন গোসাই? এ অঞ্চলের গোসাই মহন্ত সকলকেই তো চেনে। হোক না সে ন্যাড়ানুড়ি সম্প্রদায়ের বৈরাগী বৈষ্ণবী, কিন্তু সে ইলাম বাজারের ন্যাড়ানেড়িদের মতো বড় আখড়ার মাঝি। দুর্নাম থাকলেও এখনো মহোৎসবে 24 প্রহরে নবরাত্রিতে তার ডাক আসে। তাকে যেতে হয়, তার একটা আসন হয়। তার আখড়ার মহাপ্রভু বিগ্রহ প্রেমদাস বাবাজির সেবা সাধনের জীবন্ত দেবতা। সেই বিগ্রহকে দেশের লোক সাধ্য সাধনা করে নিয়ে যায় 24 প্রহর নবরাত্রিতে। সেসব আসলে সে যোগিনীর মতো সাজ করে প্রভুর চরণতলেই বসে থাকে। যিনিই হন, যত বড় গোসাই হন, এসে তার হাত থেকেই চরণোদক নিয়ে ধন্য হন। সে সকলকেই তো চেনে। একে এ গোসাই এখানকার কেউ নয়। তা এ হলো কোনো দূরান্তের গোস্বামী মহান্ত নিজের মঠের ধ্বজা উড়িয়ে আসছেন জয়দেব প্রভুর পাঠ পরিক্রমা করতে। তীর্থযাত্রী গোস্বামী মহান্ত বড় সুন্দর নবীন মহান্ত। গৌর যেন নবকলেবর ধরে আবার অবতীর্ণ হয়েছেন পাদুকে তারণের জন্য। প্রভাতটি আজ ভালো, দর্শন পূর্ণ হয়ে গেল। নৌকাখানা পার হয়ে যাচ্ছে। কৃষ্ণদাসী যাই হোক, বৈষ্ণবের ঘরে তার জন্ম, বৈষ্ণবের আখড়ায় সে বাস করে। সেই এ গোসাইকে দেখে প্রণাম করতে ভুলল না। সেই তটভূমিতে নতজানু হয়ে বসে প্রণাম করে উঠে হাত জড়ো করে রইল। পরমুহূর্তে আর চোখে মেয়ের দিকে তাকিয়ে সে যতখানি অবাক হলো, ততখানি বিরক্ত হলো। মেয়ে হাঁ করে তাকিয়ে আছে, পলক পড়ে না। কৃষ্ণদাসী তার হাত ধরে টেনে বলল, মর মর মর, প্রণাম কর, প্রণাম কর। মোহিনী চমকে উঠে তাড়াতাড়ি নতজানু হয়ে বসে মাথাটি লুটিয়ে দিল। সে যে হাবা মেয়ে, প্রণাম করতে গিয়ে আঁচল ছেড়ে দিয়েছে। পলাশ ফুলে ঝড়ঝড়। প্রেমদাস বাবাজির আখড়ায় সেদিন সকাল থেকে অনেক ভিড়। মাধবার্চনা শুরু আজ থেকে। এই শুক্লপক্ষ ষোলকলায় পরিপূর্ণ হওয়ার ক্ষণে মাটিতে চাঁদের উদয় হয়েছিল। আজ প্রেমদাস বাবাজির মতো সিদ্ধ সাধকের পাটে ভিড় হবে বই কি। প্রবীণ যারা তারা বলেন, প্রেমদাস বাবাজি যখন নামগান করতেন তখন বিগ্রহের আবেশ হতো। প্রভুর কাঁধের ওপর থেকে উত্তরীয় খসে খসে পড়ত। চোখের কোণ দুটি চিকচিক করে উঠত। ইলামবাজার আর জনুবাজারের মাঝখানে খানিকটা উত্তরে, অজয় থেকে কিছুটা দূরে এই বাবাজি পল্লীটি। অধিকাংশই মাটির বাড়ি, খড়ের চাল, বাঁশের খুঁটি, মাটির মেঝে। চারিপাশ বাঁশঝাড়, নিম, সজনে, রাংচিতের বেড়ার সঙ্গে জমিয়ে তুলে তারই রেগ দিয়ে বেড়া। ঝাড় নিস্তব্ধ পল্লীটি, কচিত কোলাহল কলরব শোনা যায়। মাঝে মধ্যে দু চারটে উচ্চকণ্ঠে তার ডাক শোনা যায়, আয় আয় আ অমঙ্গলি, অর্থাৎ মঙ্গলি গরুটিকে ডাকে। নয়তো শোনা যায়, আরে অ বেজো বেজোরে, অর্থাৎ অব্রজবল্লভ কি ব্রজদাস। কখনো কখনো রূঢ় কটু কণ্ঠস্বরে শোনা যায়, আরে ও হতচ্ছাড়া, মুখ পোড়া। উচ্চকণ্ঠের এই হাঁক ডাকগুলি পাড়াটি নিস্তব্ধতা ভঙ্গ করে
চারিপাশের আগড়াগুলিতে ছড়িয়ে পড়ে। গাছগুলি চঞ্চল হয়ে ওঠে, পত্র পল্লবে সাড়া জাগিয়ে অকস্মাৎ কুহু কুহু শব্দ তুলে ত্রস্ত কোকিল উড়ে চলে যায়, কিংবা কা কা শব্দ তুলে উড়ে যায় কা। কখনো শোনা যায় গরুর হাম্বা আরব। বাঁধা গরুটি তার দূরে চলে যাওয়া বাছুরটিকে ডাকছে। আগড়াগুলি সকাল থেকেই নির্জনেই থাকে। ভোরবেলা থেকেই বৈষ্ণবীরা খঞ্জনি একতারা গোপীযন্ত্র বাজিয়ে গ্রামে গ্রামান্তরে ভিক্ষায় বের হয়। আগড়ায় থাকে শুধু বৃদ্ধেরা আর নিতান্ত যারা কিশোরী বা সদ্য যুবতী তারা। বৃদ্ধেরা দাড়ির বিন্যাস করে আর গুনগুন করে গানের সুরে বিলাপ করে, ও হায় প্রেম করা আমার হলো না। যুবতীরা ঘরের পাট কাম করে, কাঁথা সেলাই করে, চূড়া করে চুল মাথে, নাকে রসকলি আঁকে। মাঝে মধ্যে কোকিল বা পাপিয়াকে সুর করে তাদের ডাকে ডেকে ভেঙায়, কু কু। চোখ গেল। কখনো কখনো আপন আখড়ার আগড় বন্ধ করে পাশের আখড়ার সখীর কাছে গিয়ে বিস্ময় বিস্ফারিত চোখ তুলে বলে, শুনেছিস কি মাঝির কথা? দুলে এসেছিল তো, হ্যাঁ, সঙ্গে পাহারা। মরণ, তারা শুনবো কি? আমার কাছে শোন, কান আছে কাছে আন। কানে কানে সে কি বলে শুনে এ সখী খিলখিল শব্দে হাসতে শুরু করে। সঙ্গে সঙ্গে যে বলে সেও শুরু করে হাসতে। খিলখিল হাসির ওই ঐক্যথানে চঞ্চল হয়ে ওঠে কুঞ্জগুলি। এই পর্বপাবনের দিনে শুধু সকলেই তারা আখড়ায় থাকে, নিজেদের করণীয় নিয়মগুলি পালন করে। আজ প্রেমদাস বাবাজির আখড়ায় সকলেই প্রণাম করে অর্চনা করে। মাধব অর্চনা, গৌর অর্চনার প্রথম দিনটি পালন করে। কৃষ্ণদাসী কপালে তিলক কেটে রেশমের ঝাড়া সুতোর তৈরি কেটের কাপড় পরে প্রভুর সেবায় নিজেকে মগ্ন করে দিয়েছে। আপন মনে স্তবগান করে চলেছে, জয় গৌর নিত্যানন্দ, জয় শচীনন্দন। আর সব কথা সে ভুলে গিয়েছে, রাধারমন সরকারের কথা, তার ছেলে অক্রুরের কথা, সব কথা। এখন শুধু সম্মুখে আছেন প্রভু। তিনি যেন জগৎ জুড়ে বসেছেন। সে মধ্যে মধ্যে কাঁদে, অনুতাপে নয়, পূর্ণ কামনার জন্য নয়, এমনি কাঁদে। আপনি যেন কান্নার সাগর উথলে ওঠে। কতজন কত কথা বলে, বলে এ কি করে হয়? যে কৃষ্ণদাসী সেজে গুজে যায়, গন্ধ মেখে টুলি চড়ে দাস সরকারের কুঞ্জে যায় নটির মতো গান গাইতে। শুধু দাস সরকার হলেও কথা ছিল, আরও দু চারজন জমিদার জোরদারের বাড়ি যায়। সে এমন কাঁদে কেমন করে কাঁদে সে কৃষ্ণদাসীও জানে না, কিন্তু সে কাঁদে। দুটো জীবন তার যেন দুটো আলাদা ঘরের মতো। দুই ঘরের মধ্যে কোনো যোগ নেই, অথবা দুটো আলাদা পাত্রে যে তরল পদার্থের মতো আলাদা আকার ধারণ করেছে। কিন্তু মধ্যে মধ্যে তার সুর কেটে যাচ্ছে। প্রভুর মুখের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ ওই সকালে দেখা নবীন গোসাইয়ের মুখ মনে পড়ছে, যেন গৌরীর মুখের সঙ্গে ওই মুখের কোথাও মিল আছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন আসছে, কি কে ও? এই নবীন গোসাই কোথা থেকে এলো? কথাটা শুধু নিজের মনের থেকেই নয়, বাইরে থেকেও বারবার হাজির হলো। যারা আখড়ায় প্রণাম করতে এলো তাদেরও কথাটা তুলে দিয়ে গেল। তারাও, যারাই দেখেছে নৌকার ওপর সূর্য প্রণামরত ওই নবীন সন্ন্যাসীকে, তাদের সকলের মুখেই ওই এক কথা, আহা কি দেখলাম, মরি মরি, কি রূপ, কি ছটা! কে এই সন্ন্যাসী, কে এ? বৃদ্ধারা সঙ্গে সঙ্গে কাপড়ের খুঁটে চোখ মুছলে, বললে, কোন মায়ের ঘর আঁধার করে বুক খালি করে পথে বেরিয়ে এলো সোনার চাঁদ। ওরই মধ্যে নিতাই দাস, তা ভাবুক লোক, সাধন ভজন নিষ্ঠাবান মানুষ। সে বললে, মাকে না কাঁদালে লীলা বুঝি হয় না, বুঝছো না? রাম পিতৃসত্য পালন করে বনে গেলেন, মা কৌশলা কাঁদলেন। গোবিন্দ মথুরা গেলেন, মা যশোদার চোখের জলে পৃথিবীর মাটি গলে গেল। গৌর আমাদের পথে বেরোলেন, পাতকি দারুণে শচীমা কেঁদে সারা। জয় গৌর, জয় গোবিন্দ। বৈষ্ণবের আখড়ায় বৈষ্ণবীদের আলোচনা, ওদের জীবনের একটি তার, এক তারাতে একটি সুরি বাজে কথাবার্তা সেই সুরেই চলে। তরুণ বৈষ্ণবীরা কানাকানি করে। নিতাই দাসকে অভিশাপ দিয়ে বললে, মরণ, বুড়োর ভীমরতি হয়েছে। শ্রীমতীর কান্না মনে পড়ল না, সাক্ষাৎ লক্ষ্মী বিষ্ণুপ্রিয়ার চোখের জলের কথা জিভ দিয়েও বেরোল না, মর বুড়ো মর।
কৃষ্ণদাসী কথা বললে না, শুধু কয়েকটি দীর্ঘশ্বাস ফেললে। আর প্রতিবার দীর্ঘ নিঃশ্বাস ফেলার পর মুখ তুলে উদাস দৃষ্টিতে সূর্যালোকিত আকাশের দিয়ে কিছুক্ষণ চেয়ে রইলেন। মেয়ে মোহিনী অবাক হয়ে শুনছিল কথাগুলি। এমন সময় এলো গোপীদাস বাবাজি। বিচিত্র মানুষ, বাউল বৈষ্ণবদের কাছে বিচিত্র নয়, কিন্তু সাধারণ লোকের কাছে বিচিত্র। কবিদাস মুখে মুখে পদ রচনা করে পথে পথে একতারা বাজিয়ে গিয়ে বেড়ায়। গাইতে গাইতে সে এলো ওই সন্ন্যাসীর কথা, নিরেট গান। কে এলো এই নবীন সন্ন্যাসী, দেখে তারে মন কি করে, ও হায় পরাণ উদাসী। তার হাতে নাই বাঁশি, পিত ধরা নাই পরনে, গেরুয়াতে নবীনদের আসি। আও তমাল তলায় ধুলা ঝেড়ে, আয় গো রাধে দাই দেখে আসি। গানে কবিদাস মাতুন তুলে দিলেন, ভালো করে দেখ যে মিলাই, আজ বদলের আড়াল দিয়ে দিস না তারে যেতে পলায়ে। দেখ না কেন যায়নি ঢাকা বাঁকা নয়ন, মধুমাখা অধরের হাসি। গানের শেষে কবিদাস বললে, অজয়ের ঘাট, বাজার হাট সব জুড়ে এই এক কথা মাঝি। কে কে এলো? আমি বললাম, সেই এলো রে, সেই এলো। সঙ্গে সঙ্গে গায়েন এসে গেল, জয় নিতাই গৌরাঙ্গ, জয় রাধে। খবরটা নিয়ে এলো শেষ পর্যন্ত করবৈরবী। সে প্রায় সন্ধেবেলায়। সারাটা দিনে যখন কৃষ্ণদাসী সন্ন্যাসীর কথা প্রায় বিস্মৃত হয়ে বসে আছে, শুধু কৃষ্ণদাসী কেন, বৈষ্ণব পল্লীতেও তখন সন্ন্যাসীর আলোচনা তাকে নিয়ে প্রশ্ন স্তীমিত হয়ে পড়েছে। কর্মময় সংসার, সেখানে প্রশ্ন মনে করে রাখবার অবকাশ কোথায়? বৈষ্ণব পল্লীতে গান দুইবার সময় হল, গায়ে দুইবার সময় হলো। উনুনে আঁচ পড়ল, রান্না চাপলো। ফাল্গুন মাসের শেষ, চৈত্র কিস্তির খাজনার তাগিদ নিয়ে জমিদারের পাইক এলো, দু চারজন পাওনাদারেরাও এলো। এলো জন দুয়েক পেশোয়ারি পাঠান, গরম কাপড় মালদা আলওয়ানের ব্যবসাদার। ধারে গত বছর গায়ের কাপড় দিয়ে গেছে তার টাকার তাগিদে। এ বাবাজি, এ খোকন দাস বৈরাগী, টাকা টাকা লাও। এ আরো দু একজন এলো ফেরিওয়ালা, কেটের কাপড়। আরো দু একজন বিচিত্র চরিত্রের লোক, তিলক ফোঁটা ফোঁটা কাটা লোক আগ্রায় বসে প্রবীণা বৈষ্ণবীদের সঙ্গে গুজগুজ ফুসফুস কথা বলবে। সে কথাগুলিও বিচিত্র। মাধব অর্চনার প্রক্ষারম্ভে পরকীয়া সাধন করবেন এখানকার অবস্থাপন্ন বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত ধার্মিক জনেরা। তারই সাধন সঙ্গিনী চাই। যোগাযোগ অবশ্য আগে থেকেই আছে, তবুও নিমন্ত্রণ এসেছে নূতন করে। কৃষ্ণদাসীর বাড়িতেও লোক এসেছে। এখানকার মস্ত গদির মালিক রমণ সরকারের ওখান থেকে পুজো নিয়ে লোক এসেছিল। তারই সঙ্গে ইশারার ডাকও এসেছে। সন্ধ্যার পরেই ডুলি আসবে। এরই পরেই তার সারা মন শুধু ওই মুখে ফিরেছে, যে মন নিয়ে মহাপ্রভুর বিগ্রহের দিকে ফিরে ফিরে সেবায় নিযুক্ত ছিল। সেবা শেষ হতে সে মন তৎপর হয়ে উঠল। বিগ্রহের ঘরের দরজা বন্ধ করে মন এসে বসল বিলাসের সাজ ঘরে। যে চোখ থেকে এতক্ষণ বিগ্রহের দিকে সে জল ঝরছিল, সেখানে চঞ্চল দৃষ্টি ফুটে উঠল। কৃষ্ণদাসীর মনে রাখবার অবকাশ কোথায়? মনে রেখেছিল শুধু মোহিনী। সারাটা দিন ওই সন্ন্যাসীর ছবি তার মনে মনে ভেসে বেরিয়েছে। অপরূপ সন্ন্যাসী, তার কানের পাশে বেজেছে গোপীদাস বাবাজির গান, কে এলো নবীন সন্ন্যাসী। তাই কারো বলে গিয়ে আসতেই তাকে জিজ্ঞাসা করলো মোহিনী, কারো অর্থে কাক। কাককে এখানে করও বলে, কয়ও বলে। বোধ করি বা কৌয়া শব্দের বঙ্গজ রূপ। কয় গৌরবী নাম নয়, আসল নাম একটা আছে, কিন্তু লোকে ভুলে গেছে। বাউন্ডলে গাঁজাখোর ভিক্ষুক, কিন্তু ভিক্ষে সে গৃহস্থের দৌড়ে দৌড়ে ঘুরে করে না। সে বেছে বেছে নিয়ে দাঁড়ায় যে অঞ্চলে, যে বাড়িতে কোনোদিন একটা সমারোহ থাকে সেই বাড়িতে। সে শ্রাদ্ধই হোক বা গৃহ শান্তি হোক, অন্নপ্রাশন, বিবাহ বা ব্রত, যা কিছু হোক,
ভিক্ষার ঝুলি তার আছে, কিন্তু সেটা পূর্ণ করার চেয়ে পেট পূর্ণ করে খেয়ে দিয়ে সে অধিক তৃপ্ত। এ অঞ্চলে কোথায় কবে কোন সমারোহ যে সমাচার হবে সে তার নখদর্পণে। সেই কারণে সে ভোর থাকতে উঠে বেরিয়ে পড়ে। হাঁটতে হয় হয়তো কোনোদিন 4-5 ক্রোশ পথ। পথে যেখানে যত সমৃদ্ধ বাড়ি বা ঠাকুর বাড়ি আছে সেখানে দাঁড়িয়ে জিরিয়ে জলপান খেয়ে গাঁজার দম নিয়ে আবার রওনা হয়। ঠাকুর বাড়ি সে বেশি পছন্দ করে, কারণ সেখানে যা পায় তা মুড়ি মুড়কি পাটালি গুড় জলপান নয়, সে পায় বাল্যভোগের বা প্রভাতী ভোগের প্রসাদ। ছোলা ভিজে বাতাসা, একটু ছানা, এক টুকরো আর কিছু। কোনো কোনো মন্দিরে দুখানা পুরিও মিলে যায়। এই গুণগুলির সঙ্গে এ অঞ্চলের লোকে কাকের গুণের যথেষ্ট মিল দেখতে পায়। আরও একটি গুণ আছে কাকের প্রকৃতি ও গুণের সঙ্গে সঙ্গে, যার মিল নাকি প্রায় আধ্যাত্মিক। কাকেরাই নাকি বার্তা নিয়ে আসে সকলের আগে। ওরা অযাচিতভাবে বার্তা বহন করে নিয়ে দিয়ে যায়। এটা নাকি কাক চরিত্র পণ্ডিত যারা তাদের মত। বাড়িতে কাক এসে বসে কল কল করে রব করলে বুঝতে হবে বার্তা নিয়ে এসেছে। কোথাও মিল আছে, আরও মিল আছে। বৈরাগীর গায়ের রং কালো, কণ্ঠস্বর কর্কশ, পা দুখানি কাকের পাখার মতোই অশান্ত ও দ্রুত। লোকে 1.5 প্রহরে যে পথটা হাঁটে, করবৈরাগী 1 প্রহর না যেতেই সে পথ চলে যায়। মধ্যে মধ্যে কয়ব কৃষ্ণদাসীর আখড়ায় এসে হাজির হয় এবং চেরা গলায় ডাকে, গৌর বলে কর এসেছে মাঝি, এঁটো কাটা যাচ্ছে ছিটিয়ে দাও, জয় গয়ুর নিতাই হে। ওইটাই তার সকলের দরজায় ভিক্ষার বলি। সেদিন সন্ধ্যার মুখ, কৃষ্ণদাসী তখন ব্যস্ত। ঘরের সকল কাজ সেরে নিয়েছে, প্রভুর আরতির সময় হয়েছে, প্রস্তুত হচ্ছে সে সাধন রাত্রির জন্য। দেহ মার্জনা আছে, প্রসাধন আছে, দুধের স্বর ময়দা মুখে মেখে ধুয়ে মুছে হলুদের সূক্ষ্ম চূর্ণ বাঁধা মিহি কাপড়ের ধূপ নিটি মুখের ওপর হালকাভাবে বুলিয়ে নিয়ে রসপরি তিলক আনতে হবে।